আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় নিবন্ধন প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে প্রথম লাইভটা ডিসকানেক্ট হয়ে যাওয়ার কারণে দ্বিতীয়বার আবার লাইভে আসলাম। তো আপনাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে যে ইসলাম শিক্ষা বিষয়ের শেষ সময়ের প্রস্তুতি আপনি কিভাবে নেবেন। তো আমরা জানি যে এটা আসলে নিবন্ধনের ভাইবা যেটা, এটাতে খুব বেশি যে কঠিন হয় একেবারে তা না। তবে একটা বিষয় হচ্ছে যে এখানে আপনাদের ইসলাম শিক্ষা বিষয়ে প্রায় 2000 প্লাস বা 2000 জন কিন্তু এখানে এবার 18তম লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। তো বিগত নিবন্ধন যেটা ছিল সেটাতে কিন্তু সহকারী মৌলবী ইসলাম শিক্ষা দুটো মিলে কিন্তু হচ্ছে আপনার 2000 প্লাস মানে পাশ করেছিল। এবার পাশের হারটা অনেক বেশি আর কি। তো সেই তুলনায় আপনার ইসলাম শিক্ষার জন্য শূন্যপদ যেটা থাকার কথা, এটা আসলে পঞ্চম গণবিজ্ঞপ্তির পরে হয়তো বা 500, 600 বা 700 হয়তো রয়েছে, তার সাথে আরো কিছু যোগ হবে। তবে এখানে আবার অনেক প্রার্থী আছে যারা প্রবাসকে আছে, ইসলাম শিক্ষা পরীক্ষা দিয়েছে, অনেকে আছে যে আপনার অন্য সরকারি জব করে, বা অনেকে হয়তো বা এখানে আবেদন করবে না, এরকম আছে। যাই হোক, তো এটা নিয়ে আপনাদের টেনশন করার প্রয়োজন নাই। আপনারা শেষ সময়ের জন্য একটা শর্টকাট ভাবে প্রস্তুতি নিতে পারেন, অনুশীলনমূলক। তো আসলে এই অনুশীলনমূলক প্রস্তুতির জন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আসুন আমি আপনাদেরকে আমার হোয়াইট বোর্ডে নিয়ে যাচ্ছি। তো তার আগে একটা কথা, সেটা হচ্ছে যে মানে ভাইবা বিষয়টা হচ্ছে এমন যে আপনি অনেক কিছু পড়ে গেছেন, হয়তো বা সেখান থেকে প্রশ্ন করা নাই। আবার দেখা যায় যে আপনি অল্প পড়েছেন, তারপর আপনার ভাইবা ভালো হয়েছে। তো আসলে বিষয়টা এরকম না। তবে প্রস্তুতি নিলে আপনার ভাইবাটা ভালো হওয়ার সম্ভাবনা 80%। এই জন্য প্রস্তুতি আপনাকে নিতে হবে। তো আসলে এই ভাইবা নিয়ে বিগত যে ক্লাস নেওয়া হয়েছে, আপনাদের গ্রুপগুলোকে আলাদা করা হয়েছে। কারণ হচ্ছে যে এখানে মানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হলো যে যেহেতু আলাদা আলাদা বিষয়, সেজন্য আলাদা আলাদা সাজেশন বা দিক নির্দেশনা থাকার প্রয়োজন। এই জন্য আসলে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ইসলাম শিক্ষা যে ফেসবুক গ্রুপ, এটা আলাদা করে দিয়েছি। তো যাই হোক, আসুন এখানে আপনাদের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাদের জন্য সেটা হচ্ছে প্রশ্ন সমাধান। ইসলাম শিক্ষার জন্য যে প্রশ্ন, আপনাদের যে 18তম নিবন্ধন, এই যে 18তম যে নিবন্ধন যে লিখিত প্রশ্ন আছে, এইটা হচ্ছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ এখান থেকে দেখা যায় যে 80% প্রার্থীকে কিন্তু এই যে আপনার প্রশ্ন সমাধান মানে প্রশ্ন থেকে কিন্তু আপনাদেরকে 18তম লিখিত প্রশ্ন থেকে কিন্তু আপনাদেরকে প্রশ্ন করা হয়। তো এখানে প্রশ্ন আপনাদের জন্য এটা শর্টকাট হয়ে গেছে। লিখিত পরীক্ষা হয়তো একটু কঠিন হয়েছে, কিন্তু পাস করেছেন। যাই হোক, তো এখানে যে আপনাদের আগে প্রশ্নটা অথবা ছিল, এখানে কিন্তু অথবা নাই। অর্থাৎ আপনাকে একটা প্রশ্ন অর্ধেক সলভ করলে হয়ে যাচ্ছে। অর্ধেক বলতে আগে কিন্তু অথবা ছিল, এখন অথবা নাই, শুধুমাত্র প্রশ্ন দেওয়া আছে, আপনার এটা সলভ করলে হয়ে যাচ্ছে। তো প্রশ্ন সমাধান 1 নাম্বার। আমি প্রশ্ন সমাধান নিয়ে আসলে এখানে যে বিষয়টা এখানে একটু আলোচনা করব শেষের দিকে ভিডিও। তো আমার সাথে থাকবেন। তো এখানে হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আপনাদের অনার্স বা কামিলকৃত বিষয়। যারা অনার্স কামিল করেন নাই, যারা ফাজিল করেছেন, তারা শুধু ফাজিলের যে বিষয়গুলো আছে এগুলো দেখে নেবেন। বিশেষ করে আপনাদেরকে ওই যারা অনার্স করেছেন বা কামিল করেছেন সেই বিষয় থেকে বিষয়ভিত্তিক প্রশ্ন করা হয়ে থাকে। বিশেষ করে যারা কামিল করেছেন, হাদিস, তাফসির, ফিকহ, আদব যে বিষয় করেছেন সেখান থেকে পড়বেন। তৃতীয় বিষয় যেটা, সেটা হচ্ছে যে ইসলামের বেসিক বিষয়। এই ইসলামের বেসিক বিষয়গুলো আমি আমাদের যে হ্যান্ড নোট প্রথম নোটে দেওয়া আছে, ভাইবা অভিজ্ঞতা দেওয়া আছে। এই অভিজ্ঞতাগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই অভিজ্ঞতা থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার ভাইবাতে কি ধরনের প্রশ্ন করে থাকে। তো যা হোক, ইসলামের বেসিক যে বিষয়টা, অর্থাৎ এই যে আপনার ইসলামের বেসিক বিষয় যেটা বলা যায়, সেটা হলো যে বেসিক বিষয় বলতে আমরা এখানে কি বুঝবো। এখানে কিন্তু বেসিক বিষয় বলতে এখানে হচ্ছে যে সবচাইতে বেসিক বিষয়ের মধ্যে ইসলামের যে বেসিক বিষয়, বা আপনি বলতে পারেন যে নিবন্ধনের লিখিত যে সিলেবাস আছে, তার মধ্যে কিন্তু আপনার আল ফিকা, আল হাদিস, আল কোরআন আছে, আপনার আরবি প্রথম এবং আরবি দ্বিতীয়, আরবি সাহিত্য, এই বিষয়গুলো কিন্তু আপনার আছে। তো এই বিষয়গুলাই কিন্তু হচ্ছে ইসলামের বেসিক বিষয়। আবার এই বিষয়গুলাই কিন্তু হচ্ছে আপনার নিবন্ধনের মানে যে সিলেবাস আছে তার অন্তর্ভুক্ত বিষয়। তো প্রথম যে বিষয়টা, এটা হচ্ছে আল ফিকা। এই যে আল ফিকা বিষয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই আল ফিকা সম্পর্কে আমি বেসিক বিষয়গুলো দ্বিতীয় হ্যান্ড নোটে দিয়েছি, এখান থেকে দেখে নেবেন। তার সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার এই যে 18তম যে লিখিত মানে আপনার বই আছে,
যে বই আছে 18 নম্বর যে বই আছে এই বই থেকে 25 মার্কের যে প্রশ্ন আছে আপনারা দেখে নেবেন যে 25 মার্কের সংক্ষিপ্ত প্রশ্ন আছে কিন্তু, ঠিক আছে। তো এই 25 মার্কের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সালে আসছে, বিভিন্ন সালে আসছে বা সাল ছাড়াও যেগুলো আছে, অর্থাৎ এই 25 মার্কের যে ছোট ছোট প্রশ্ন আছে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি বেসিক বিষয় প্রস্তুতি নিতে চান, এই যে কোরআন হাদিস ফিকহ সম্পর্কে হচ্ছে আপনার এই তিনটা বিষয় সম্পর্কে, তাহলে অথবা আরবি দ্বিতীয় পত্র, আরবি প্রথম পত্র সম্পর্কে যদি আপনি এখানে হচ্ছে যে গুরুত্বপূর্ণ মানে আপনি যদি প্রস্তুতি নিতে চান শর্টকাট হিসেবে, তাহলে আপনি 25 মার্কের প্রশ্নগুলা দেখবেন। এখান থেকে অনেক প্রশ্ন আপনার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। তো এই যে আপনার মানে এই যে শর্টকাট বিষয়গুলো, মানে যে বিষয়গুলো আপনি বেসিক বিষয়গুলো থেকে ইসলামে বিশেষ করে ইসলাম শিক্ষায় বিশেষ করে প্রশ্ন সমাধান এক এখান থেকে, আর দুই হচ্ছে আপনার ইসলামের বেসিক বিষয় যেটা এখান থেকে বেশি প্রশ্ন করা হয়। অর্থাৎ ইসলামের বেসিক বিষয়গুলো থেকেই অনেক বেশি প্রশ্ন করা হয়, অর্থাৎ হচ্ছে ফিকহ, হাদিস, কোরআন, ইসলামের ইতিহাস, এই বিষয়গুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন আপনাদের জন্য করা হয়ে থাকে। তো এখানে আল ফিকহ থেকে আল ফিকহটাই বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য আমি ট্রিপল স্টার দিয়েছি। এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলাম শিক্ষার জন্য। কারণ হচ্ছে কি, এই ফিকহ থেকে ইসলামের বিভিন্ন মাসলা মাসাইল, বিধি বিধান রয়েছে, ইজমা কিয়াস রয়েছে, হচ্ছে চার ইমাম রয়েছে এবং তাদের বিভিন্ন বিষয়ে বিভিন্ন মতামত রয়েছে, এবং ইসলামের বিভিন্ন বিধি বিধান রয়েছে, হচ্ছে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, এই যে বিষয়গুলো আছে বিষয়গুলোর মধ্যে হচ্ছে নামাজের ওযু, তাহারাত, এবং হচ্ছে যে নামাজের হচ্ছে আপনার আরকান হাকাম, সালাতের আরকাম হাকাম, এই বিষয়গুলো কিন্তু আছে। তো এই জন্য আপনাকে এই সবচাইতে গুরুত্ব দিতে হবে আল ফিকহ বিষয়ে, বিভিন্ন মাসলা মাসাইল সব সহ সম্পর্কে আপনাকে এখানে গুরুত্ব বেশি দিতে হবে। তো এই সম্পর্কে কিছু হ্যান্ডনোটে, দ্বিতীয় হ্যান্ডনোটে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। তৃতীয়ত এরপর হচ্ছে যে আল হাদিস। আল হাদিস আপনার অনেক গুরুত্বপূর্ণ। এই হাদিস থেকে আপনাদের যা পড়তে হবে সেটা হচ্ছে যে আরেকটা বিষয়, যে এই যে আপনার আল ফিকহ থেকে যে কোরআন হচ্ছে আপনার সালাত, হজ, যাকাত রয়েছে, এই বিষয়গুলা সম্পর্কে আপনাকে দলিল সহ, বিশেষ করে কোরআন আয়াত সহ এগুলো সম্পর্কে আপনারা একটু পড়ে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আল হাদিস। এই হাদিস থেকে বুখারী শরীফের প্রথম হাদিস এবং বুখারী শরীফের শেষ হাদিস, এটা দুটো মুখস্থ করবেন, ঠিক আছে। এছাড়াও যে ছোট ছোট হাদিস আছে দুই চারটা আপনারা দুই একটা মুখস্থ করতে পারেন, এখান থেকে প্রশ্ন করা থাকে। হাদিসের বিষয় থেকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ, হাদিসের সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে হাদিসের যে প্রকারগুলো আছে, এই প্রকারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রকার থেকে অনেক প্রশ্ন করা হয়ে থাকে। এই হাদিসের যে প্রকার আছে, যেটা হাদিসের প্রকার থেকে আপনার বিভিন্ন সনদের দিক থেকে হাদিসের প্রকার, সনদ কাকে বলে, মতন কাকে বলে, হাদিস এবং হাদিসে হচ্ছে আপনার এছাড়া হচ্ছে যে মানে হাদিসে কুদসি এবং হচ্ছে কোরআনের মধ্যে পার্থক্য কি, এই যে বিষয়গুলো আছে প্রকার হচ্ছে মুকাল্লিম, তারপর হচ্ছে আপনার মুকসিরিন, বা এই যে অধিক সংখ্যক হাদিস বর্ণনাকারী রাবি বা তাদের কয়েকজন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেবেন। এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা এগুলো দেখে নেবেন। তৃতীয়ত হচ্ছে আল কোরআন। আল কোরআন থেকে কোরআনের বিভিন্ন মাসলা মাসাইল সংক্রান্ত সাথে তার সাথে কোরআনের আয়াতগুলো মুখস্থ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো সম্পর্কে আপনাকে কোরআনের আয়াত মুখস্থ করতে হবে, ঠিক আছে। এর সাথে হচ্ছে সাধারণ জ্ঞান, সাধারণ বেসিক যে বিষয়। এখন সাধারণ যে বেসিক বিষয় আছে এর মধ্যে কিন্তু পড়ে কি, আর কোরআন থেকে একটা বিষয় আছে যে মাক্কি সূরা আছে, মাদানী সূরা আছে, ঠিক আছে। এই বিষয়গুলো কিন্তু আপনাদেরকে দেখে নিতে হবে। এরপর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান, বেসিক বিষয়, নামের বিশ্লেষণ, আপনার নামের তার্কিক তাহকিক এগুলো দেখে নেবেন অবশ্যই। সাম্প্রতিক সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ এবং আন্তর্জাতিক। সাম্প্রতিক মানে এই যে খুবই সাম্প্রতিক, অতি সাম্প্রতিক যেগুলো রয়েছে, যেমন কোটা আন্দোলন রয়েছে, তারপর তাছাড়া হচ্ছে আপনার জাতিসংঘ আছে, ওআইসি রয়েছে, এই যে বিষয়গুলো আছে এখান থেকে আপনাকে কিছু সাধারণ জ্ঞান সম্পর্কে জানতে হবে, বেসিক কিছু বিষয় জানতে হবে। যেহেতু আপনারা প্রিলি পাস করে আসছেন এই জন্য আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে জানা থাকতে হবে। এরপর গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এখানে আরবি দ্বিতীয় পত্র এবং আরবি সাহিত্য, এই দুইটা বিষয় থেকে ইসলাম শিক্ষা সহকারী শিক্ষক ইসলাম শিক্ষায় খুব বেশি প্রশ্ন করা হয় না, এই জন্য আমি দুটো সর্বশেষে দিয়েছি। বিশেষ করে উপরে যে বিষয়গুলো দিয়েছি এখান থেকে বেশি প্রশ্ন করা হয়। আরবি দ্বিতীয় পত্র এবং আরবি সাহিত্য থেকে খুবই কম করা হয়, বিশেষ করে আরবি দ্বিতীয় পত্র থেকে অনেক সময় প্রশ্ন করা হয়ে থাকে। যেমন হচ্ছে যে আপনার বেসিক যে বিষয়গুলো আছে, যেমন হচ্ছে কালেমা, বিভিন্ন তাহকিক এগুলো খুব বেশি ধরে না, তবে এগুলো যদি আপনাদের নিবন্ধনের প্রশ্নেতে থাকে তাহলে সেখান থেকে আপনাদের তাহকিক যেগুলো যদি থাকে তাহলে সেগুলো আপনাদেরকে পড়তে হবে। তো যাই হোক, এখান থেকে আরবি দ্বিতীয় পত্রগুলা বেসিক যে একদম বেসিক ভাষা প্রশ্ন সেটা দেখে নিলেই হয়ে যাবে। এখান থেকে খুব বেশি প্রশ্ন আপনাকে দেখতে হবে না, ঠিক আছে। আর আরবি সাহিত্য থেকে যে ওই যে আমাদের আপনাদের ইসলাম শিক্ষার যে বই আছে, এই বইয়ে যে
কবি জীবনীতে যেটা দেওয়া আছে এই বিষয়গুলোর সম্পর্কে দেখে নেবেন। ঠিক আছে, তো এই যে আরবি সাহিত্য যেটা দেওয়া আছে এখান থেকে খুব বেশি দেখতে হয় না, মোটামুটি সংক্ষিপ্তভাবে দেখলেই হবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে আরেকটা বিষয়, সেটা হলো এখানে লেখা হয় নাই, সেটা হলো 6 নাম্বার হচ্ছে যে ইসলামের ইতিহাস। এই ইসলামের ইতিহাস বলতে এখানে আপনার বিভিন্ন ইসলামের ইতিহাস বা বিশ্ব সভ্যতা রয়েছে। এখান থেকে আপনার হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, সাহাবীদের যুগ, এবং হচ্ছে যে খোলাফায়ে রাশিদিনের যুগ, হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এগুলো দেখে নেবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে হাদিস জগতে কিন্তু পঞ্চম খলিফা যাকে বলা হয় সেটা হচ্ছে যে আপনার ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তাকে কিন্তু তাকেও তার বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটাও আপনারা দেখে নেবেন। ঠিক আছে, তো ইসলামের ইতিহাস থেকে মোটামুটি অর্থাৎ যে বিষয়গুলো বললাম এই সবগুলো বিষয় আমার হ্যান্ডনোট যেটা দ্বিতীয় সেটাতে দেওয়া আছে, এগুলো দেখে নেবেন। পাশাপাশি যে 25 মার্কের প্রশ্ন যেটা বললাম এগুলো দেখবেন। এটা হচ্ছে মোটামুটি শর্টকাট, এতে বেশি আমার মনে হয় না যে আর করতে হবে। তো আসলে ভাইবার জন্য এই বিষয়গুলো হচ্ছে যে একটা দিক নির্দেশনা। আসলে এটা এমন না যে আপনার এখান থেকে লিখিত পরীক্ষা যেমন কমন পড়ছে এরকম আসবে না, তবে আপনি এখান থেকে মোটামুটি বিষয়গুলো সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন এবং এর আঙ্গিকেই আপনি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, কোনো প্রশ্নের উত্তর না পারলে বা ভাইবার জন্য যে দিক নির্দেশনা দেওয়া আছে এটা আমার হ্যান্ডনোটে সুন্দর করে দেওয়া আছে, এই জন্য এই বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো না, এটা আপনারা ওখান থেকেই দেখে নেবেন। তো আর একটা বিষয় হচ্ছে যে ভাইবার জন্য সাধারণ দিক নির্দেশনা, এই যে সাধারণ দিক নির্দেশনা যেগুলো আছে এটা হ্যান্ডনোটে কিন্তু আমি দিয়েছি। সাধারণ যেমন হচ্ছে যেগুলো ভাইবা বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করবেন, নাকি ভাইবা বোর্ডে গিয়ে তারপরে সালাম দেবেন প্রবেশ করার পরে, অথবা এই জন্য আবার কিভাবে কথা বলতে হবে, কোনো প্রশ্ন উত্তর না পারলে কিভাবে বলবেন, কি কি করবেন, কি কি করা যাবে না, কি কি কাজ করা যাবে, কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, কোন বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে আমি আমার হ্যান্ডনোটের প্রথমে দেখে দিয়েছি 2-4 পৃষ্ঠা, এখানে আপনারা এগুলো সুন্দর করে দেখে নেবেন। ঠিক আছে, তো একটা বিষয় হলো কি যে আপনার যত প্রস্তুতি নিচ্ছেন এই প্রস্তুতি আপনার পরীক্ষা কতক্ষণ, 3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সর্বোচ্চ, এর বেশি কিন্তু ভাইবা বোর্ডে রাখা হয় না। অনেকে আছে 2 মিনিট শুধুমাত্র গিয়ে বসেই 2-4টা প্রশ্ন করে শেষ করে দেয়, আমাদের কাছে 10টা-15টা প্রশ্ন করে থাকে। তো এটা আসলে প্রার্থী এবং পরীক্ষকের উপর নির্ভর করে যে কার পরীক্ষা কতক্ষণ হবে। ঠিক আছে, অনেকে খুব দ্রুত ছেড়ে দেয়, আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন প্রশ্ন করা হয়, তাকে যাচাই বাছাই করা হয়। যা হোক, তবে আমার যেটা বিশ্বাস বা যেটা মনে হয় যে বিগত যত নিবন্ধন হয়েছে তার চাইতে হয়তো বা এইবারে ভাইবা পরীক্ষায় একটু যাচাই বাছাই করা হইতে পারে আর কি। কারণ হচ্ছে কি যে এখানে যাচাই বাছাই বলতে ইসলাম শিক্ষায় তো মোটামুটি হচ্ছে যে আপনার আটকানোর মতো কোনো প্রশ্ন আমি দেখি না আর কি। ঠিক আছে, আর একটা বিষয় মনে রাখবেন যে আপনাদেরকে একটু বেসিক বিষয়গুলো থেকেই প্রশ্ন করে, এখান থেকে আপনার খুব গভীরভাবে ভাবতে হবে না। ঠিক আছে, যে আপনি মানে খুব গভীর থেকে প্রশ্ন করে এরকম প্রশ্ন করে, যদিও 2-1টা করে সেটা খুব বেশি না, 2-1টা যদি করে সেটা তো আপনার সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে এমন না। আপনার ভাইবা পরীক্ষা আমার মনে হয় যে আপনার উপস্থাপনা যদি সুন্দর হয়, আপনার কথাবার্তা বলা যদি খুব সুন্দর হয়, তাহলে কিন্তু এখানে আপনাকে যদি আপনি 50% উত্তর দিয়ে থাকেন পাস হয়ে যাবে। 50%, অনেক সময় দেখে তো 40% হলেও আপনাকে পাস করে দেয়। ঠিক আছে, তো তারা আসলে ফেল করাতে চায় না, কারণ তারাও জানে যে এখানে প্রিলি পাস করে, রিটেন পাস করে তারপর কিন্তু আপনার ভাইভাতে বসতে হয়। তো একজন প্রার্থী যদি ভাইভাতে ফেল করে তাহলে কিন্তু তাকে আবার শুরু করতে হবে সেই প্রিলি থেকে। তো যা হোক, আপনাদের যে লিখিত যে প্রশ্ন আছে 18তম নিবন্ধনের যে প্রশ্ন আছে, এটা কিন্তু হচ্ছে প্রথম যেটা যে প্রশ্ন আছে এটা হচ্ছে যে আপনার সূরা বাকারা হচ্ছে আপনার সম্ভবত এখানে দেওয়া আছে হচ্ছে খুব বেশি না, কয়েকটা আয়াত দেওয়া আছে মনে হয়। আচ্ছা হ্যাঁ, এখানে আপনাদের মাত্র 4টা আয়াত দেওয়া আছে। ঠিক আছে, তো এই 4টা আয়াতের অর্থ কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে। তো এখান থেকে আপনাদের যে আলিফ লাম মিম যেটা আছে এইটাতে হচ্ছে আপনার এটা হরফে মুকাত্তাআত, মানে এই যে বিশ্লেষণ যেটা আছে এটা দেখে নেবেন। তাছাড়া এখানে হচ্ছে আপনার আরো যে বিষয়গুলো আছে এখান থেকে যে শব্দগুলো আছে তাহকিক করে নেবেন। ঠিক আছে, যে মানে যে শব্দগুলো আছে এই শব্দগুলো তাহকিক দেখে নেবেন ইনশাআল্লাহ, কারণ এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করতে পারে কি। তো এখানে দেওয়া আছে যে আলিফ লাম মিমের মর্মার্থ বর্ণনা করুন, এটা দেখবেন। মুত্তাকি কারা, ঠিক আছে, অত্র আয়াতে হুদালিল মুত্তাকিন এবং অন্য আয়াতে হুদালিন নাস বলা হয়েছে, এর কারণ কি। এরপর হচ্ছে যে হাদিস যেটা দেওয়া আছে এটা হচ্ছে 188 নম্বর আপনাদের পৃষ্ঠায় দেওয়া আছে, আর এটা হচ্ছে ইসলাম শিক্ষা বই 3 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে সম্ভবত।
তো এটা দেখবেন ইল্লাবি হাকুল ইসলাম দ্বারা কি বোঝানো হয়েছে, মেশকাতুল মাসাবি গ্রন্থের বৈশিষ্ট্য আলোচনা করুন। এই যে মেশকাতুল মাসাবি বা আরো যে প্রশ্নগুলো আছে এগুলো সবগুলো আমার হাদিসের অধ্যায়ে হ্যান্ড নোটের দ্বিতীয় হ্যান্ড নোটের হাদিস অধ্যায় এটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো মোটামুটি আমি মনে করি এখান থেকে শুধু অনুবাদটা আপনারা পড়ে নেবেন, আর বাকি যে প্রশ্নগুলো আছে এখান থেকে যত প্রশ্ন আছে, আরটা হচ্ছে 3 নম্বর যেটা যে আপনার কবিতার যে 3টা লাইন, এটা কিন্তু আপনাদের হচ্ছে এটা আমি মনে হয় শাব্দিক অর্থ সহ আপনাদেরকে দিয়েছিলাম, ঠিক আছে? এটা শাব্দিক অর্থ সহ আমি কিন্তু দিয়েছি। আচ্ছা, যদি আপনাদের কাছে শাব্দিক অর্থ সহ না থাকে তাহলে আমাকে নক দেন, আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা শাব্দিক অর্থ সহ অনুবাদটা দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে? শাব্দিক অর্থ সহ। এরপর যে কবি প্রকৃত ইয়াতিম বলতে কাকে বুঝিয়েছেন, এই যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো নোটে দেওয়া আছে। মোস্তফা লুৎফি আল মানফুলতির কবিতার বৈশিষ্ট্য লিখন, ঠিক আছে? আর নেকা এর সংজ্ঞাধীন অজুর সন্ন্যাতগুলো এগুলো খুবই কমন বিষয়। এগুলো আসলে তেমন আপনাদের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন খুব বেশি কঠিন না, খুবই বেসিক বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। তো যাই হোক, এই বিষয়গুলো দেখলেই আমার মনে হয় যে আপনাদের জন্য যথেষ্ট হবে, এটা দেখে নেবেন। এরপর হচ্ছে আপনার এসিম কত প্রকার, কি এসিম 3 প্রকার দেওয়া আছে। গায়রে মুনসারিফের স্বভাব 9টা স্বভাব দেখে নেবেন। তারপর হচ্ছে যাওয়া জীবন মোদারে কয়টি ও কি উদাহরণ সহ বর্ণনা করুন। এটা আপনাদের ইসলাম শিক্ষা বইয়ের যে পেজ নাম্বার, এটা মনে হয় যে দ্বিতীয় পত্রের যে অংশ আছে এটা প্রথমেই দেওয়া আছে। এগুলাতে এমন কিছু মানে কি বলবো, যেখানে যে ইমান কাকে বলা হয়, ইমান ইসলামের মধ্যে পার্থক্য কি, ইমানকে হ্রাস বৃদ্ধি ঘটে, ইমামদের মতবাদ বর্ণনা করুন, ইহসান বলতে কি বোঝায়, জাকাতের নেসাব কি, মাদানী সূরার বৈশিষ্ট্য কি, এই সবগুলো প্রশ্ন। অর্থাৎ এখানে আসলে যে প্রশ্নগুলো দেওয়া আছে এই সবগুলো প্রশ্ন খুবই বেসিক বিষয় থেকে প্রশ্ন করা হয়েছে। ঠিক এরকম ভাবে আপনাদের খুব বেসিক বিষয় থেকেই প্রশ্ন করা হবে। তো এই সবগুলো প্রশ্নই আপনাদের ইসলাম শিক্ষার যে নোট রয়েছে এখানে প্রায় সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া আছে। যদি কোনো প্রশ্নের উত্তর না পান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের যে গ্রুপ আছে এখানে নক দিবেন, আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। তো পরবর্তীতে যদি আলোচনার প্রয়োজন হয় তাহলে আবারও আপনাদেরকে আমি জানিয়ে দিয়ে ইনশাল্লাহ আপনাদের জন্য লাইভে এসে ক্লাস নেওয়া ইনশাল্লাহ। কারণ আপনার এই ক্লাস নেওয়ার একটাই কারণ হচ্ছে যে এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছিল সেখানে আপনাদের ইসলাম শিক্ষা, সহকারী মৌলবী, আরবি প্রভাষক সবগুলো বিষয় কিন্তু একসাথে ছিল, ঠিক আছে? তো তখন দেখা যায় যে ক্লাস নিলে আপনাদের জন্য স্পেশাল ক্লাস নেওয়া হয় না। তো এই জন্য আপনাদের জন্য কয়েকজন আমাকে বলেছিলেন, এই জন্য আপনাদের একটা দিক নির্দেশনা চেয়েছিলেন, এই জন্য আজকের এই ক্লাসটা আর কি। তো যাই হোক, এখানে একটা বিষয় হলো যে আপনাদের আরবি প্রভাষক, সহকারী মৌলবীদের যেমন আরবি দ্বিতীয় পত্র, আরবি সাহিত্যের গুরুত্ব বেশি দিতে হবে, ঠিক তেমনভাবে এখানে এতটা গুরুত্ব আপনাদের জন্য দিতে হবে না। কারণ এখানে আরবি সাহিত্য এবং দ্বিতীয় পত্র থেকে খুব বেশি প্রশ্ন করা হয় না, তবে দ্বিতীয় পত্র থেকে কিছুটা প্রশ্ন করা হয়। এটা অনেক সময় যাচাই করা হয় আর কি, ঠিক আছে? আরবি সাহিত্য থেকে যদি নাও করা হয় তাহলে আরবি সাহিত্য বলতে এখানে দ্বিতীয় পত্র সাহিত্যর যে বিষয়গুলো এখানে দেওয়া আছে, সংশ্লিষ্ট দেওয়া আছে, এই বিষয়গুলো দেখলেই হবে, ঠিক আছে? আর এর সাথে দ্বিতীয় পত্র থেকে আপনারা আরো কিছু বিষয় দেখে যাবেন, বেসিক বিষয়গুলো, যেহেতু আপনারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু ইসলাম শিক্ষায় বেশি যায়, ঠিক আছে? তো সকলের জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, দ্বিতীয় নোটটা কবে দেবো এটা আসলে আমি এটা আর 2-1 দিন সময় লাগতে পারে। আজকেই দিতাম, কিন্তু আমি একটা কারণে অন্য জায়গায় চলে গেছিলাম, দিতে পারে নাই, সম্ভবত আগামীকাল।